92.93%। একবার সংখ্যাটার দিকে তাকানো যাক, রীতিমতো অবিশ্বাস্য, তাই না? 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঠিক এতটা শতাংশ মানুষ ভোট দিয়েছেন। মানে বুঝতেই পারছেন, এত বিপুল সংখ্যক মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু একটা সুস্পষ্ট বার্তা দিচ্ছিল, একটা বিশাল পরিবর্তনের ইঙ্গিত, যা গোটা রাজনৈতিক মহলকে একেবারে চমকে দিয়েছিল। আর এই যে ঐতিহাসিক ভোটাধিকার প্রয়োগ, এখান থেকেই কিন্তু আমাদের আজকের মূল প্রশ্নটা উঠে আসে। একটানা 15 বছর ধরে ক্ষমতায় থাকা একটা অত্যন্ত শক্তিশালী সরকারের কিভাবে হঠাৎ করে পতন ঘটে যায়? একটু ভেবে দেখুন, 2011 সাল থেকে যে তৃণমূল কংগ্রেস রাজ্যের পুরো রাজনৈতিক ল্যান্ডস্কেপটা নিজেদের কন্ট্রোলে রেখেছিল, তারা কিভাবে শেষ পর্যন্ত এভাবে ধরাশায়ী হলো? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই একটু গভীরে আলোচনা করব। বেশ কিছু নির্ভরযোগ্য সূত্র, যেমন আইজ্যাডে, ইনস্টিটিউট অফ লেবার ইকোনমিক্সের গবেষণাপত্র, আল জাজিরার ডেটা আর স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট, এগুলো ঘেটে আমরা 2026 সালে এই ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের পিছনের আসল কারণগুলো ডিকনস্ট্রাক্ট করার চেষ্টা করব। এখানে কিন্তু আমরা কোনো পক্ষ নিচ্ছি না, বরং একেবারে নিরেট তথ্যের ভিত্তিতে বোঝার চেষ্টা করব ঠিক কী ঘটেছিল গ্রাউন্ড জিরোতে। তো আমাদের আলোচনার রূপরেখাটা হবে এরকম: 1. ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তন। 2. প্রতিষ্ঠান বিরোধিতা ও দুর্নীতি। 3. বিতর্কিত এসআইআর প্রক্রিয়া। 4. ক্রমবর্ধমান ধর্মীয় মেরুকরণ। 5. শুভেন্দু অধিকারীর উত্থান। এবং 6. চূড়ান্ত রায়, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক এবং লিডারশিপ, এই সবগুলো দিক থেকেই আমরা ঘটনাটার ব্যবচ্ছেদ করব। চলুন শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট: ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তন, বা বলা যায় একটি যুগের অবসান। সবার আগে এই নির্বাচনের ফলাফলের বিশালত্বটা বোঝা কিন্তু খুব জরুরি। 1937 সালে এই রাজ্যে যখন প্রথম বিধানসভা নির্বাচন শুরু হয়, তারপর থেকে ইতিহাস ঘাটলে দেখা যাবে এই 2026-এ কিন্তু প্রথমবার কোনো ডানপন্থী দল অর্থাৎ বিজেপি নির্বাচিত হয়ে সরকার গঠন করল। এটা কিন্তু কোনো সাধারণ হারজিতের গল্প নয়, এটা ছিল বাংলার রাজনৈতিক কাঠামোর এক বিশাল রদবদল, রীতিমতো একটা গেম চেঞ্জার। দীর্ঘ 15 বছরে নিরবিচ্ছিন্ন শাসনের পর ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষমেশ পদ ছাড়তে বাধ্য হন। কারণটা খুব স্পষ্ট: দীর্ঘ মেয়াদ থাকা সত্ত্বেও তার দল বিধানসভায় ম্যাজিক ফিগার বা সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছিল। এমনকি নির্বাচন পরিচালনায় অনিয়মের অভিযোগ তুলে তিনি প্রথমে পদ ছাড়তে অস্বীকার করলেও বিধানসভা ভেঙে দেওয়ার পর তাকে পদত্যাগ করতেই হয়। কিন্তু প্রশ্ন হল, এত বড় একটা পতনের বীজ ঠিক কোথায় বোনা হয়েছিল? এবার আসি 2 নম্বর পয়েন্টে: প্রতিষ্ঠান বিরোধিতা, দুর্নীতি এবং অভ্যন্তরীণ অবক্ষয়। তৃণমূলের এই পতনের অন্যতম প্রধান একটা কারণ ছিল মানুষের ক্রমশ বাড়তে থাকা ক্ষোভ। টানা 15 বছরের শাসনকালে স্থানীয় পর্যায়ের নেতাদের মাত্রাতিরিক্ত প্রভাব বিস্তার, সিন্ডিকেট রাজ আর সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটা চরম ভারসাম্যহীনতা মানুষকে ভেতর ভেতর ভীষণ হতাশ করে তুলছিল। কিন্তু এর থেকেও বড় একটা কারণ ছিল, যা একেবারে সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। আর সেটা হলো সরকারের বিরুদ্ধে ওঠা একের পর এক বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। যেমন ধরুন, শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন বন্টন দুর্নীতি এবং কয়লা ও গরু পাচার। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই বিশাল আর্থিক কেলেঙ্কারিগুলোর কারণেই সরকারের বেশ কয়েকজন হেভিওয়েট মন্ত্রী এবং বিধায়ককে গ্রেফতার হতে হয়। সাধারণ মানুষের চোখে, বিশেষ করে সরকারের একেবারে শেষ মেয়াদে, এই ঘটনাগুলো শাসক দলের ভাবমূর্তিকে কার্যত ধূলিসাৎ করে দিয়েছিল। 3 নম্বর পয়েন্টটা বেশ ইন্টারেস্টিং: বিতর্কিত এসআইআর স্যাপ প্রক্রিয়া, বা সোজা কথায় ভোটার তালিকার সংশোধন। ভারতের নির্বাচন কমিশন পরিচালিত এই পদ্ধতিটাই এই নির্বাচনের প্রশাসনিক দিক থেকে সবচেয়ে বেশি বিতর্কের ঝড় তুলেছিল। আর হ্যাঁ, এটাই কিন্তু অন্যতম একটা নির্ণায়ক ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সংখ্যাটা একবার খেয়াল করুন: 90 লক্ষ বা 9 মিলিয়ন। এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিকভাবে রাজ্যের প্রায় 12% ভোটারের নাম তালিকা থেকে হয় বাদ দেওয়া হয়েছিল, না হয় স্ক্রুটিনির আওতায় আনা হয়েছিল। এটা কিন্তু মোটেও ছোটখাটো কোনো ফিগার নয়। এত বিশাল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া একটা নির্বাচনের রেজাল্ট পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই প্রক্রিয়ার দুটো একেবারেই বিপরীত দিক পরিস্থিতিকে রীতিমতো উত্তপ্ত করে তুলেছিল।
নির্বাচন কমিশনের অফিসিয়াল অবস্থান ছিল যে তারা নাকি অস্তিত্বহীন, স্থানান্তরিত, দ্বৈত এবং মৃত ভোটারদের নাম বাদ দিয়ে ভোটার তালিকা একদম স্বচ্ছ করছে। অন্যদিকে বিরোধী দলগুলোর জোরালো দাবি ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত সফটওয়্যার ব্যবহার করে নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দিষ্ট সম্প্রদায়, বিশেষ করে মুসলিম, মতুয়া আর পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। দেখুন, আমরা এখানে কোনো পক্ষের হয়ে কথা বলছি না, তবে এটা যে একটা ধুন্ধুমার বিতর্কের জন্ম দিয়েছিল সেটা একেবারেই জলের মতো পরিষ্কার। আল জাজিরার একটা বিশ্লেষণ দেখলে এই বিতর্কের আসল কারণটা আরও ভালো করে বোঝা যায়। তাদের ডেটা বলছে বিজেপির প্রাপ্ত মোট ভোট ছিল প্রায় 2.92 কোটি, আর সেখানে তৃণমূল পেয়েছিল 2.60 কোটি। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্যটা কি জানেন? আনুষ্ঠানিকভাবে বাদ পড়া ভোটারের সংখ্যাই ছিল 27 লক্ষের বেশি। এক্সপার্টদের মতে এমন প্রচুর আসন ছিল যেখানে চূড়ান্ত জয় পরাজয়ের মার্জিনের চেয়ে এই বাদ পড়া বা পেন্ডিং ভোটারের সংখ্যা ছিল ঢের বেশি। আর এই ডেটাটাই এই প্রশাসনিক পদক্ষেপের প্রভাবটাকে আরও জোরালোভাবে সামনে নিয়ে আসে। 4 নম্বর পয়েন্ট, ক্রমবর্ধন ধর্মীয় মেরুকরণ আর জনবিন্যাসের প্রভাব। প্রশাসনিক বিতর্কের তো অনেক কথা হলো, এবার একটু সমাজের ভেতরের দিকটাই নজর দেওয়া যাক। ভোটের প্রচারের সময় কিভাবে আইডেন্টিটি পলিটিক্স বা পরিচয় ভিত্তিক রাজনীতি সাধারণ মানুষের অর্থনৈতিক স্বার্থকে ছাপিয়ে গিয়ে একটা বিশাল ভূমিকা পালন করেছিল, সেটা এবার একটু খতিয়ে দেখা যাক। এই বিষয়টাকে আরেকটু নিখুঁতভাবে বুঝতে আমরা IZA ইনস্টিটিউট অব লেবার ইকোনমিক্সের একটা গবেষণাপত্রের সাহায্য নেব। এই একাডেমিক স্টাডিটা 2011 থেকে 2024 সাল পর্যন্ত বিধানসভা ও লোকসভা কেন্দ্রগুলোর ভোটের ডেটা খুব সায়েন্টিফিক্যালি অ্যানালাইজ করেছে। আবেগ সরিয়ে রেখে শুধু নিরেট তথ্যের ভিত্তিতে মেরুকরণকে বুঝতে এই ডেটা আমাদের দারুণ সাহায্য করবে। এই গবেষণার ডেটা কিন্তু এক চরম মেরুকরণের চিত্র তুলে ধরছে। পরিষ্কার দেখা যাচ্ছে যে 2016 সালের পর থেকে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার এবং জয়ের হার চোখে পড়ার মতো বেশি। অন্যদিকে ঠিক উল্টো চিত্র হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে, সেখানে বিজেপি তাদের সমর্থন খুব শক্তভাবে মজবুত করেছে। তার মানে জনসংখ্যার এই ধর্মীয় বিভাজন সরাসরি ভোটের ফলাফলকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। তবে হ্যাঁ, এই একাডেমিক গবেষণায় খুব গুরুত্বপূর্ণ একটা সূক্ষ্ম বিষয়ও উঠে এসেছে। সেটা হলো অর্থনৈতিক দুর্বলতা কিন্তু এই ধর্মীয় ভোটদান প্রক্রিয়াকেও মডারেট বা প্রভাবিত করে। এর সোজা মানে হলো অপেক্ষাকৃত দরিদ্র হিন্দু ভোটাররা, বিশেষ করে যারা প্রান্তিক কৃষি শ্রমিক, তারা কিন্তু তৃণমূলের ওই জনকল্যাণমূলক প্রকল্পগুলোর কারণে শাসক দলের প্রতি তাদের সমর্থন জারি রেখেছিলেন। আর ঠিক এই কারণেই রাজ্যে সম্পূর্ণভাবে একটা একচেটিয়া হিন্দু ভোট ব্যাংক তৈরি হতে পারেনি, যা তৃণমূলকে বেশ কিছু পকেটে টিকিয়ে রেখেছিল। এবার আসি 5 নম্বর পয়েন্টে, শুভেন্দু অধিকারীর উত্থান এবং বিরোধীদের অনুঘটক বা ক্যাটালিস্ট হয়ে ওঠা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এত বড় একটা সরকার পরিবর্তনের জন্য একজন স্ট্রং লিডারের প্রয়োজন হয়, এমন একজন যিনি সাধারণ মানুষের রাগ আর ক্ষোভটাকে একজোট করে বিরোধীদের একটা বিশ্বাসযোগ্য মুখ হয়ে উঠতে পারেন। আর এই নির্বাচনে ঠিক সেই ক্যাটালিস্টের কাজটাই করেছিলেন তিনি। তারই রাজনৈতিক জার্নিটা কিন্তু বেশ চমকপ্রদ। একটু ফ্ল্যাশব্যাকে গেলে দেখবেন 2011 সালে যিনি তৃণমূলের হয়ে নন্দীগ্রাম আন্দোলনের লিড দিয়ে ক্ষমতার পালাবদলের প্রধান স্থপতি ছিলেন, তিনি আবার 2010-এর দশকে দলের ভেতরে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন। অভিযোগ ছিল পরিবারতান্ত্রিক রাজনীতির চক্করে তার মতো গ্রাউন্ড লেভেল অর্গানাইজারদের গুরুত্ব কমানো হচ্ছিল। এরপর 2020 সালে তার বিজেপিতে যোগদান, আর তারপর 2026-এ খোদ ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করে হারিয়ে দেওয়া, দলের প্রধান স্ট্র্যাটেজিস্ট থেকে দলের সবচেয়ে বড় বিরোধী হয়ে ওঠার এই জার্নিটা সত্যি অভূতপূর্ব। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটা উদ্ধৃতি এই প্রসঙ্গে একদম পারফেক্টলি ফিট করে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নাকি একসময় শুভেন্দু অধিকারীকে বলেছিলেন, এই পার্টিতে তোর কোনো ভবিষ্যৎ নেই। কথাটা শুনলেই বোঝা যায় দল ছাড়ার আগে তার ভেতরে ঠিক কতটা অন্তর্দ্বন্দ্ব চলছিল। এক্সপার্টরা বলেন দলত্যাগের পর তিনি বিরোধী দল বিজেপিকে হাতে কলমে শিখিয়েছিলেন কিভাবে তৃণমূলের বিরুদ্ধে একেবারে গ্রাউন্ড লেভেলে নেমে মাঠে ময়দানে শক্ত পাল্লা দিতে হয়। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। 6 নম্বর পয়েন্ট, নির্বাচনের চূড়ান্ত রায়, বা বলা যায় একটি পারফেক্ট স্টর্ম।
এতক্ষণ ধরে আমরা যে আলাদা আলাদা কারণগুলো নিয়ে আলোচনা করলাম, এবার সেগুলোকে এক সুতোয় বেঁধে দেখব ঠিক কী কারণে এত বড় একটা ক্ষমতার হাতবদল সত্যিই বাস্তব হলো। আসল ব্যাপারটা হলো এই পরাজয় কিন্তু কোনো একটা সিঙ্গেল বা বিচ্ছিন্ন ঘটনার ফল ছিল না। এর পেছনে ছিল অনেকগুলো কারণের একটা মারাত্মক কম্বিনেশন। ওই যে দীর্ঘ ১৫ বছরের জমানো প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, তার সাথে নির্বাচন কমিশনের অধীনে থাকা কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি, যার ফলে শাসক দলের স্থানীয় লেভেলের কন্ট্রোল অনেকটাই আলগা হয়ে যায়। এর সাথে দোষও ছিল তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের ঠিক ভোটের মুখে হঠাৎ করে কাজ বন্ধ করে দেওয়া। আর শেষ পেরেকটা ছিল এসআইআর প্রক্রিয়ার আতঙ্ক থেকে তৈরি হওয়া সেই নজিরবিহীন ভোটার উপস্থিতি। এই সব কিছু মিলে ঠিক যেন একটা পারফেক্ট স্টর্ম বা নিখুঁত ঝড় তৈরি হয়েছিল, যা সামাল দেওয়া শাসক দলের পক্ষে আর সম্ভব হয়নি। তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে আমাদের মূল শিক্ষণীয় বিষয়টা ঠিক কী দাঁড়াচ্ছে? এত বড় একটা রাজনৈতিক পট পরিবর্তনকে আমরা কিভাবে মূল্যায়ন করব? এই ঐতিহাসিক ঘটনাটা কি সত্যি দীর্ঘ ১৫ বছরের দুর্নীতি আর অবক্ষয়ের পর গণতান্ত্রিক জবাবদিহির একটা বিশাল বিজয়? নাকি এসআইআর এর মতো প্রশাসনিক পদক্ষেপ আর নিপুণ ভোটার বিভাজনের মাধ্যমে অত্যন্ত সফল একটা নির্বাচনী ইঞ্জিনিয়ারিং? ডেটা আর সোর্সগুলো ঘাটলে কিন্তু দুই দিকের থিওরি বেশ জোরালো মনে হয়। এর আসল উত্তরটা কী হতে পারে সেটা নিয়ে ভাবার অবকাশ দর্শকদের চিন্তার জন্য উন্মুক্ত রইল। আজকের এই বিশ্লেষণ আমরা এখানে শেষ করছি।